আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছে। আমিও আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছি। তো আজ ঠিক সন্ধ্যা ৭টা থেকে আমাদের ফ্রি কোর্স চালু হওয়ার কথা ছিল। তো আজকে থেকে ক্লাস শুরু হয়ে যাচ্ছে। একদম ইংরেজি শুরু থেকে অর্থাৎ পার্ট অফ স্পিচ থেকে ইংরেজির যত গ্রামার আছে সব একদম পানির মতো ক্লিয়ার হয়ে যাবে। অর্থাৎ এই ফ্রি ক্লাসগুলো করার পরে ভবিষ্যতে ইংরেজি নিয়ে আর কোনোদিনও সমস্যা হবে না। যেকোনো চাকরির পরীক্ষা অথবা যারা টিউশনি করান অথবা কোচিং করান অথবা স্কুল অথবা কলেজে চাকরি করেন তারাও মূলত তাদের ছাত্রছাত্রীদের ইংরেজি একদম সুন্দরভাবে বোঝাতে পারবেন। অর্থাৎ আশা করব এই কোর্স করার পরে ইংরেজি গ্রামার নিয়ে ভবিষ্যতে আর কোনোদিন সমস্যা হবে না। তো যারা বর্তমানে লাইভের সঙ্গে যুক্ত আছেন অর্থাৎ লাইভ ক্লাসটি করতেছেন তাদের কাছে অনুরোধ থাকবে আপনারা সবাই ক্লাস একদম শুরু থেকে শেষ পর্যন্ত করবেন এবং যে কয়টা ক্লাস সব প্রতিটা ক্লাসে অত্যন্ত মনোযোগ সহকারে করবেন। আপনারা তো সবাই জানেন যে ফেসবুক 30 দিনের বেশি লাইভ ক্লাস রেকর্ড রাখে না। এছাড়া 30 দিন পরে ক্লাসগুলো ডিলিট হয়ে যাবে, তখন আর চাইলে কিন্তু এই ক্লাসগুলো খুঁজে পাবেন না। এই জন্য বলতেছে যাদের স্বপ্ন আছে যে ইংরেজিটা ভালো করা এবং ইংরেজি বেসিক গ্রামার জিরো থেকে একদম টপার হওয়া, তার প্রতিটা ক্লাস শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। যদি কোনো কারণে ক্লাস মিস হয়ে যায় তাহলে এই ক্লাসটাতে 1 মাস রেকর্ড থাকবে। এই 1 মাস সময়ের ভিতরে যে কোনো সময় দেখে নিতে পারবেন। তবে যেহেতু পেজে অনেক পোস্ট ভিডিও এবং লাইভ থাকবে এই জন্য খুঁজে পাওয়া রিস্ক হয়ে যাবে। এই চ্যানেলে যারা বর্তমানে লাইভের সঙ্গে যুক্ত আছেন অর্থাৎ লাইভ ক্লাসটি করতেছেন সবাই লাইভটি লাইক কমেন্ট এবং শেয়ার করে নিজেদের প্রোফাইলে রেখে দেন এবং কমেন্ট বক্সে মেনশন করে বন্ধুদেরকে লাইভটি দেখার সুযোগ করে দেন।
তো যে সকল ভাই বোন বর্তমানে লাইভের সঙ্গে যুক্ত আছেন অর্থাৎ লাইভ ক্লাসটি করতেছেন, সকলের সঙ্গে পরিচিত হওয়া যাক। অনেকে তো আছেন যারা আজকে প্রথমে আমার লাইভ ক্লাস করতেছেন, যদিও এর আগে আমি নিয়মিত রেগুলার লাইভ ক্লাস নিয়েছিলাম, কিন্তু দীর্ঘ 2 মাস পর থেকে আজকে থেকে আবার ক্লাস শুরু করতেছে। তো অনেকের সঙ্গে চেনা জানা নাই, অনেকে আমাকে চেনে না, তো সবার সঙ্গে পরিচিত হওয়া যাক। আমি বর্তমানে দিনাজপুর জেলা থেকে লাইভ ক্লাসটি নিতেছি। আপনারা কে কোন জেলা থেকে লাইভ ক্লাসটি দেখতেছেন, অর্থাৎ কে কোন জেলা থেকে লাইভের সঙ্গে যুক্ত আছেন, কমেন্ট বক্সে আপনার জেলার নামটি লিখুন। তো যারা বর্তমানে লাইভের সঙ্গে যুক্ত আছেন অর্থাৎ লাইভ ক্লাসটি করতেছেন, তাদের মধ্যে এমন কেউ আছেন যা আজকে ক্লাসটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত অত্যন্ত মনোযোগ সহকারে করবে? যারা আজকে ক্লাসটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত অত্যন্ত মনোযোগ সহকারে করবেন, তারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো আশা করি সবাই লাইভের সঙ্গে যুক্ত আছেন। তো ক্লাসটা শুরু করা যাক না কেন? তবে ক্লাস শুরু করার আগে সকলের কাছে একটা রিকোয়েস্ট, আপনারা যারা বর্তমানে লাইভ ক্লাসটি করতেছেন অর্থাৎ লাইভের সঙ্গে যুক্ত আছেন, সবাই লাইভটি লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন। যারা বর্তমানে লাইভের সঙ্গে যুক্ত আছেন অর্থাৎ লাইভ ক্লাসটি করতেছেন, সবাই লাইভটি লাইক কমেন্ট এবং শেয়ার করে কমেন্ট বক্সে শেয়ার ডান লিখুন। আমি একটা কথা বলেন যে যারা বারবার চাকরি পরীক্ষায় হেরে যাচ্ছেন কিংবা একাডেমিক পরীক্ষায় বারবার ফেল করতেছেন, তাহলে সবার মনে একটা আতঙ্কের বিষয় হচ্ছে কি ইংরেজি, আর একটা হচ্ছে গণিত। তো ইংরেজি কোর্স করার পরে গণিত কোর্স শেষ করে দেবো, সমস্যা না। আজকে ক্লাসটা করে দেখেন যে আপনার সারা জীবনের জন্য ইংরেজি দিয়ে ভয় একদম চিরতরে দূর হয়ে যাবে। আজকের পর থেকে ভাববেন যে ইংরেজি একদম সহজ, এবং আমি যে ক্লাসগুলো করাচ্ছি সেই ক্লাসগুলো পরে ক্লাসগুলো যখন শেষ হয়ে যাবে, যখন এই ক্লাসটা রেকর্ড থাকবে তখন প্রতিটা ক্লাসের নোট করে রেখে দেবেন। তো আশা করি সবাই লাইভের সঙ্গে যুক্ত আছেন। তো ক্লাসটা শুরু করে দেয় নাকি? তবে ক্লাস শুরু করার আগে সকলের কাছে একটা প্রশ্ন, আপনারা যারা বর্তমানে লাইভের সঙ্গে যুক্ত আছেন, তারা আমার কথাকে এখন ক্লিয়ার ভাবে বুঝতে পারতেছেন এবং হোয়াইট বোর্ডটাকে আপনারা এখন ক্লিয়ার ভাবে দেখতে পারতেছেন? যদি আমার কথা ক্লিয়ার ভাবে বুঝতে না পারেন এবং হোয়াইট বোর্ডটা যদি আপনারা ক্লিয়ার ভাবে না দেখতে পান, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর যদি আমার কথা ক্লিয়ার ভাবে বুঝতে পান এবং হোয়াইট বোর্ডটা যদি আপনারা ক্লিয়ার ভাবে দেখতে পান, তাহলে কমেন্ট বক্সে জানাবেন, তাহলে ক্লাসটা শুরু করে দেয়।
আচ্ছা, অনেকে বলে যে পার্ট অফ স্পিচ নিয়ে সমস্যা, তারা এছাড়া পার্ট অফ স্পিচ থেকে একদম ক্লাসটা শুরু করতেছি, যে শুধুমাত্র পার্ট অফ স্পিচ থেকে 10টা থেকে 15টার মতো ক্লাস হবে। শুধুমাত্র নাউন থেকে 5টা ক্লাস হবে। আজকে নাউন থেকে একটা ক্লাস হবে। তবে যেহেতু পার্ট অফ স্পিচ এর অংশ নাউন, এর জন্য প্রথমে আমরা পার্ট অফ স্পিচ এর বিষয় আগে জ্ঞান অর্জন করব, তারপর নাউন। আচ্ছা, অনেকে বলে যে পার্ট অফ স্পিচটা আপনাদের মনে থাকে না, যে অ্যাডজেক্টিভ কাকে বলে, প্রিপোজিশন কাকে বলে, এগুলো মনে থাকে না। এর জন্য আজকে একদম সহজ ভাবে শিখে দেবো। ঠিক যেভাবে কবিতা মনে রাখেন, ঠিক সেভাবে পার্ট অফ স্পিচ মনে রাখতে পারবেন। যে পার্ট অফ স্পিচ, পার্ট অফ স্পিচ কাকে বলে, আমি যখন যে জিনিসটা বুঝাবো আপনারা সঙ্গে সঙ্গে মুখ দিয়ে উচ্চারণ করবেন, তাহলে আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। আর যাদের হাত হাত মানে ছটপট টাইপিং করতে পারে, তাহলে তারা কমেন্ট বক্সে আনসার করতে পারবেন। যে পার্ট অফ স্পিচ, প্রথমে আমাদের জানতে হবে যে পার্ট অফ স্পিচ কাকে বলে। বাক্যে ব্যবহৃত প্রত্যেকটা ওয়ার্ডকে পার্ট অফ স্পিচ বলে। বাক্যে ব্যবহৃত প্রত্যেকটা ওয়ার্ডকে পার্ট অফ স্পিচ বলে। আমরা যে ইংরেজি সেন্টেন্স গুলো লিখি, এই ইংরেজি সেন্টেন্সের মধ্যে যে ওয়ার্ড গুলো আছে, সবগুলো ওয়ার্ডে পার্ট অফ স্পিচ এর অংশ। অর্থাৎ কোনটা কোন পার্ট অফ স্পিচ এটা আমরা চিনতে পাই না। এই জন্য পার্ট অফ স্পিচকে মূলত 8 ভাগে ভাগ করা হয়েছে। পার্ট অফ স্পিচকে মূলত 8 ভাগে ভাগ করা হয়েছে। এই 8 প্রকার পার্ট অফ স্পিচের মধ্যে একটা করে সেন্টেন্সের মধ্যে প্রত্যেকটা ওয়ার্ডে পার্ট অফ স্পিচের অংশ। আচ্ছা, পার্ট অফ স্পিচকে মূলত 8 ভাগে ভাগ করা যায়। সেগুলো মূলত হচ্ছে নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, একটা হচ্ছে ইন্টারজেকশন। 1 নম্বরে আছে নাউন। নাউন অর্থাৎ নয়নে যা পড়ে তাহাই নাউন। নয়নে যা পড়ে তাই নাউন। অর্থাৎ আমাদের চারপাশে যা কিছু আছে তার সব সব নাউন। অর্থাৎ আমাদের দুই চোখ যা দেখে সব সব নাউন। যেমন ফাদার, মাদার, ব্রাদার, সিস্টার, চেয়ার, টেবিল, স্কুলার, সব সব নাউন। শুধু মাথায় রাখবেন যে আমাদের দুই চোখ জোড়া যা দেখে সব সব নাউন। অর্থাৎ আমাদের চারপাশে যা কিছু আছে সব নাউন। ফাদার, মাদার, ব্রাদার, সিস্টার, চেয়ার, টেবিল, স্কুলার, সব সব নাউন। ক্লিয়ার? 2 নম্বর আছে প্রোনাউন। প্রোনাউনের বদলি খাটা। প্রোনাউনের বদলি খাটা এর মানে হচ্ছে নাউনের পরিবর্তে যেটা বসে সেটা হচ্ছে প্রোনাউন। প্রোনাউনের বদলি খাটা এর মানে হচ্ছে নাউনের পরিবর্তে যেটি বসে সেটা হচ্ছে প্রোনাউন। কত হয়তো আপনাদের নেটওয়ার্কের সমস্যার কারণে ভালো মতো বুঝতে পারতেছে না, এজন্য কথা আটকে আটকে যাচ্ছে। আচ্ছা, যাই হোক, 2 নম্বরে আছে প্রোনাউনের বদলি খাটা। প্রোনাউনের বদলি খাটা এর মানে হচ্ছে নাউনের পরিবর্তে যেটি বসে সেটি হচ্ছে প্রোনাউন। যেমন হি, সি, ইট, হি, সি, ইট, দে, এগুলো হচ্ছে প্রোনাউন। প্রোনাউনের বদলি খাটা এর মানে হচ্ছে নাউনের পরিবর্তে যেটা বসে সেটা হচ্ছে প্রোনাউন। যেমন হি, সি, ইট, দে। যেমন দেখুন, রহিম ইজ এ গুড বয়। রহিম ইজ এ গুড বয়। হি প্লেস ক্রিকেট। এই দুটা বাক্য ভালো করে লক্ষ্য করুন। প্রথমে বলছে রহিম ইজ এ গুড বয়, অর্থাৎ রহিম একজন ভালো ছেলে। দ্বিতীয়ত বলছে যার কথা বুঝতে পারতেছে না তার মতো ক্লাস থেকে চলে যান। যা তার কমেন্ট বক্সে তার কমেন্ট করে অনেকে মানে ক্লাসের প্রতি মনোযোগটা নষ্ট করে দিতেছেন।
যদি আমি বলতেছি যে নেটওয়ার্কের সমস্যার কারণে কথাটা মানে আটকে আটকে যাচ্ছে, তো আপনারা যদি বুঝতে না পারেন তাহলে ক্লাস থেকে লিখবেন, তাহলে হয়ে যাবে। তাছাড়া এখানে অনেকে আছে যারা মূলত আগে থেকে ক্লাস করে, এদের ক্লাস করার ভিতরে ডিস্টার্ব ফিল হতেছে আপনাদের কমেন্ট গুলো। অল্পটুকু 5-10 মিনিট মনোযোগ সহকারে ক্লাস করেন, তাহলে সব কথা ক্লিয়ার ভাবে বুঝতে পারবেন। আচ্ছা যাই হোক, প্রোনাউনের বদলি খাতে মানে হচ্ছে নাউনের পরিবর্তে যেটি বসে সেটি হচ্ছে প্রোনাউন। যেমন প্রথম বাক্যে বলছে রহিম ইজ এ গুড বয়, তারপরে বলছে হি প্লেস ক্রিকেট। কেন ভালো করে লক্ষ্য করুন, রহিম ইজ এ গুড বয়, রহিম একজন ভালো ছেলে, তাহলে রহিমকে একজন ছেলের নাম, তা না? তাহলে কোনো কিছুর নামকে নাউন বলে, কোনো কিছুর নামকে নাউন বলে। যেহেতু রহিম একজন ছেলের নাম, এই জন্য রহিমটা হচ্ছে নাউন। তারপর দ্বিতীয় বাক্যটা দেখুন, বলছে হি প্লেস ক্রিকেট, অর্থাৎ সে ক্রিকেট খেলে। সেটাকে কাকে বোঝাচ্ছে? অবশ্যই রহিমকে বোঝাচ্ছে। একটা বাক্য ভালো করে লক্ষ্য করুন, এখানে যদি বলি যে রহিম ইজ এ গুড বয়, আবার যদি বলি রহিম প্লেস ক্রিকেট, তাহলে এখানে বারবার রহিম উচ্চারণ করা, এখানে রহিম উচ্চারণটা এখানে খারাপ দেখাচ্ছে। এই জন্য রহিমের পরিবর্তে মূলত হি বসেছে। এই হিটা হচ্ছে প্রোনাউন, অর্থাৎ নাউনের পরিবর্তে যেটা বসবে সেটা হচ্ছে প্রোনাউন। এর জন্য প্রোনাউন ওটা হচ্ছে বদলি খাতা, তো নাউনের পরিবর্তে যেটা বসবে সেটাই হচ্ছে প্রোনাউন। যেমন এখানে রহিমের পরিবর্তে হি বসে, তাহলে হিটা হচ্ছে কি প্রোনাউন। মাথায় রাখবেন, হি সি ইট দে এগুলো হচ্ছে প্রোনাউন। তিন নম্বরে বলছেন অ্যাডজেক্টিভ দোষ গুণে গায় গান। অ্যাডজেক্টিভ দোষ গুণে গায় গান এর মানে হচ্ছে অ্যাডজেক্টিভ দ্বারা কোনো কিছু দোষ গুণ সংখ্যা প্রভৃতি বোঝায়। অ্যাডজেক্টিভ দ্বারা কোনো কিছু দোষ গুণ সংখ্যা প্রভৃতি বোঝায়। যেমন আমরা আমাদের বন্ধু আত্মীয় স্বজন ভাই বোন অনেকে আছে যে দোষ গুণ খুঁজি, ভালো মন্দ খুঁজি। যে আমরা বলি যে সে ছেলেটা ভালো না, আবার বলতে সে ছেলেটা খুব ভালো, সে খুব বুদ্ধিমান, সে খুব বুদ্ধিমতী। যেমন এখানে দেখুন হচ্ছে রহিম ইজ এ গুড বয়, রহিম ইজ এ গুড বয়, এখানে গুডটা হচ্ছে অ্যাডজেক্টিভ, কারণ গুড দ্বারা কি বোঝাচ্ছে? গুণ বোঝাচ্ছে। যেমন রহিম ইজ এ গুড বয়, অর্থাৎ রহিম একজন ভালো ছেলে, এখানে গুড মানে কি ভালো, অর্থাৎ গুণ বোঝাচ্ছে। এর জন্য গুডটাকে অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ আবার যদি বলে যে সাদিয়া, সাদিয়া ইজ এ ব্যাড গার্ল, সাদিয়া ইজ এ ব্যাড গার্ল, অর্থাৎ সাদিয়া একজন বাজে মেয়ে। তাহলে এখানে দেখুন সাদিয়া, সাদিয়াটা কি নাউন, তা না? আর এখানে ব্যাড মানে কি খারাপ, ব্যাড মানে কি খারাপ। তাহলে এখানে যেহেতু খারাপ, এটা কি দোষ যাচ্ছে, এই জন্য ব্যাডটা কি হবে? অ্যাডজেক্টিভ হবে। আচ্ছা 4 নম্বরে আছে ভাব। ভাবের হলো হাঁটা ওঠা, ভাবের হলো হাঁটা ওঠা এর মানে হচ্ছে কোনো কিছু কার্য সম্পাদন করা বোঝায়। ভাবের হলো হাঁটা ওঠা এর মানে হচ্ছে কোনো কিছু কার্য সম্পাদন করা বোঝায়। যেমন এখানে দেখুন ইজ আছে, ইজটা হচ্ছে সাহায্যকারী ভাব, ইজটা কি সাহায্যকারী ভাব। ক্লিয়ার? তাহলে সহজে মনে রাখতে পারবেন যে চারটা যে নয়নে যা পড়ে তাই নাও, অর্থাৎ আমাদের চারপাশে যা কিছু আছে সব সব নাউন। আর প্রোনাউনের পরিখাটা, অর্থাৎ এই নাউনের পরিবর্তে যেটা বসে সেটি হচ্ছে প্রোনাউন। 3 নম্বরে আছে অ্যাডজেক্টিভ দোষ গুণে গায় গান, অর্থাৎ অ্যাডজেক্টিভ দ্বারা কোনো কিছু দোষ গুণ অবস্থার সংখ্যা প্রভৃতি বোঝায়, যেমন ভালো মন্দ দোষ সব বোঝায়। ভাবের হলো হাঁটা ওঠা, ভাবের হলো হাঁটা ওঠা এর মানে হচ্ছে ভাব দ্বারা কোনো কিছু কার্য সম্পাদন করা বোঝায়। যেমন এখানে যদি বলে এম রাইটিং, এম রাইটিং, তাহলে আমটা হচ্ছে ভাব, এখানে ইজ আছে, ইজটা হচ্ছে সাহায্যকারী ভাব। আচ্ছা 5 নম্বরে আছে অ্যাডভার্ব এর রকম ও সকম। 5 নম্বরে হচ্ছে অ্যাডভার্ব এর রকম ও সকম। ভালো করে লক্ষ্য করুন, যদি এগুলো কথাগুলো যদি ভালোভাবে বুঝতে পারেন তাহলে ভবিষ্যতে আর কোনদিনও মাথা থেকে বের হবে না। যে অ্যাডভার্ব এর রকম ও সকম এর মানে হচ্ছে কোন ভাব কিভাবে কার্য সম্পাদন করতেছে তা বোঝায়, কোন ভাব কিভাবে কার্য সম্পাদন করতেছে তা বোঝায়। যেমন দেখুন
I am writing slowly. I am writing slowly. এখানে স্লোলিটা হচ্ছে অ্যাডভার্ব। I am writing slowly। এখানে স্লোলিটা হচ্ছে অ্যাডভার্ব। স্লোলি মানে কি আস্তে ধীরে। তারা আচ্ছা তাহলে কোন কাজটা কিভাবে সম্পাদন হচ্ছে অথবা কোন ভাব কিভাবে সম্পাদন হচ্ছে সেটাই মূলত অ্যাডভার্ব। যেমন স্লোলি অথবা আস্তে রেখে তারা তাহলে আস্তেটা কি অ্যাডভার্ব। ক্লিয়ার? আচ্ছা 6 নম্বরে আছে প্রিপোজিশন। 6 নম্বরে আছে প্রিপোজিশন। এই প্রিপোজিশন থেকে যে কোনো চাকরির পরীক্ষাতে প্রশ্ন আসে। তারা আচ্ছা প্রিপোজিশনটা ভালো করে ভেঙে দেখুন। প্রি তারপর পজিশন। তাহলে প্রি শব্দটির অর্থ হচ্ছে পূর্বে। প্রি শব্দটির অর্থ হচ্ছে পূর্বে এবং পজিশন শব্দের অর্থ হচ্ছে অবস্থা। প্রিপোজিশন প্রি শব্দটির অর্থ হচ্ছে পূর্বে এবং পজিশন শব্দটির অর্থ হচ্ছে অবস্থা। তাহলে প্রিপোজিশন শব্দের অর্থ কি পূর্বে অবস্থান। তারা প্রি মানে কি পূর্বে অর্থাৎ আগে এবং পজিশন মানে কি অবস্থান। তাহলে প্রি পজিশন মানে কি হচ্ছে পূর্বে অবস্থান। তারা এটি কোনো কিছু পূর্বে বসে সে ওয়ার্ডের অবস্থান নির্দেশ করে। এটি কোনো কিছু পূর্বে অর্থাৎ আগে বসে সে ওয়ার্ড অর্থাৎ সেই শব্দের অবস্থান নির্দেশ করে। যেমন I am in Dhaka. I am in Dhaka. ভালো করে লক্ষ্য করুন এখানে বসে I am in Dhaka। ঢাকার পূর্বে ইন বসেছে তাই না? I am in Dhaka। তাহলে ঢাকার পূর্বে কি বসছে? ইন বসছে। তারা তাহলে ভালো করে লক্ষ্য করুন এই ওয়ার্ডের পূর্বে ঢাকা ওয়ার্ডের পূর্বে ইন বসে তার ঢাকার অবস্থানটা নির্দেশ করছে। তারা তাহলে যদি এখানে যদি ইন না বসে তাহলে ঢাকার অবস্থানটা নির্দিষ্ট ভাবে বুঝতো না। এই জন্য প্রিপোজিশন মানে হচ্ছে পূর্বে অবস্থান। কোনো কিছু পূর্বে অবস্থান করে সেই ওয়ার্ড অর্থাৎ সেই শব্দ যেমন ঢাকা এই ওয়ার্ডের অবস্থান নির্দেশ করতেছে। ক্লিয়ার? মাথায় রাখবেন প্রিপোজিশন মানে হচ্ছে পূর্বে অবস্থান। এটি কোনো কিছু সামনে বসে অর্থাৎ যে ওয়ার্ডের সামনে বসবে সে ওয়ার্ডের অবস্থান নির্দেশ করবে। ক্লিয়ার? 7 নম্বরে আছে যোগ বিয়োগে কনজাংশন। যোগ বিয়োগে কনজাংশন এর মানে হচ্ছে এটি কোনো শব্দ অথবা বাক্যের মধ্যে সংযোগ বোঝায়। যোগ বিয়োগে কনজাংশন এর মানে হচ্ছে এটি কোনো শব্দ অথবা বাক্যের মধ্যে সংযোগ বোঝায়। যেমন দেখুন রহিম আর করিম। রহিম আর করিম টু ব্রাদার। এখানে দেখুন লেখা আছে রহিম আর করিম টু ব্রাদার। রহিম অ্যান্ড করিম। রহিম অ্যান্ড করিম আর টু ব্রাদার। আচ্ছা রহিম অ্যান্ড করিম আর টু ব্রাদার। এখানে রহিম এবং করিম দুই ভাই। তারা কিন্তু এখানে যোগ বিয়োগে কনজাংশন। যোগ বিয়োগ মানে বোঝাচ্ছে এটি কোনো শব্দ অথবা বাক্যের মধ্যে সংযোগ বোঝায়। যেমন এখানে রহিম এবং করিমের মধ্যে সংযোগ বোঝাচ্ছে কি এন। এই এনটা হচ্ছে কি কনজাংশন। ক্লিয়ার? 8 নম্বরে আছে সুখে দুঃখে ইন্টারজেকশন। সুখে দুঃখে ইন্টারজেকশন মানে হচ্ছে এটি দ্বারা কোনো কিছু সুখ দুঃখ প্রভৃতি বোঝায়। সুখে দুঃখে ইন্টারজেকশন এর মানে হচ্ছে এটি কোনো কিছু সুখ দুঃখ প্রভৃতি বোঝায়। যেমন হাই হাই হাউ আর ইউ। মূলত ইন্টারজেকশন সহজে বুঝতে পারবেন কারণ এখানে বিস্ময় সূচক চিহ্ন থাকবে। বিস্ময় সূচক চিহ্ন দেখলে বুঝতে পারবেন যে এটা ইন্টারজেকশন। এখানে হিটা হচ্ছে ইন্টারজেকশন। ক্লিয়ার? তো ছন্দে ছন্দে পার্ট অফ স্পেস নিয়ে যদি কারো সমস্যা থাকে সমস্যা
এখন ক্লিয়ার? আচ্ছা দেখুন, নয়নে যা পড়ে তাই নাউন। এর মানে হচ্ছে আমাদের চারপাশে যা কিছু আছে সব নাউন। 2 নম্বর হচ্ছে প্রোনাউনের বদলি খাটা। প্রোনাউনের বদলি খাটা এর মানে হচ্ছে নাউনের পরিবর্তে যেটা বসে সেটা হচ্ছে প্রোনাউন। 3 নম্বরে আছে অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ দোষ গুণে গান গায়। দোষ গুণে গায় গান, অর্থাৎ এটি দ্বারা কোনো কিছু দোষ গুণ অবস্থার সংখ্যা প্রভৃতি বোঝায়। 4 নম্বরে আছে ভাবের হলো হাঁটা উঠা। এর মানে ভাব দ্বারা কোনো কার্য সম্পাদন করা বোঝায়। 5 নম্বরে আছে এক ভাবের রকম সকম। এর মানে হচ্ছে কোন ভাব কিভাবে কার্য সম্পাদন করে তা বোঝায়। 6 নম্বরে আছে প্রিপজিশনের অবস্থান। প্রি শব্দটির অর্থ হচ্ছে পূর্বে এবং পজিশন শব্দের অর্থ হচ্ছে অবস্থান। এটি কোনো কিছু পূর্বে অবস্থান করে সে ওয়ার্ডের অবস্থান নির্দেশ করে। 7 নম্বরে আছে যোগ বিয়োগে কনজাংশন। এর মানে হচ্ছে এটি কোনো শব্দ অথবা বাক্যের মধ্যে সংযোগ ঘটায়। 8 নম্বরে আছে সুখে দুঃখের ইন্টারজেকশন। এর অর্থ হচ্ছে এটি দ্বারা কোনো সুখ দুঃখ প্রভৃতি বোঝায়। ক্লিয়ার? আচ্ছা এখন আমরা পার্ট অফ স্পেসের নাউন ক্লিয়ার করব। নাউন। আচ্ছা নাউন কাকে বলে? নাউন কাকে বলে তো আমরা ক্লাস 3 থেকে জানা আছে তারা যে নাউন কাকে বলে। পার্ট অফ স্পিচে 8টা অংশ, তার মধ্যে প্রথমটা হচ্ছে নাউন। এই নাউনটা মূলত 5টা ক্লাসের মাধ্যমে শেষ করব। আজকে একটা ক্লাস হয়ে গেলে আগামীকাল একটা হবে, তারপর একটা, তারপর একটা, তারপর একটা বলে শেষ। আচ্ছা দেখুন, তো নাউন কাকে বলে? কোনো কিছুর নামকে নাউন বলে। কোনো কিছুর নামকে নাউন বলে। নাউন কাকে বলে? কোনো কিছুর নামকে নাউন বলে। অর্থাৎ নাউন মানে হচ্ছে নাম। এখন সেটা বইয়ের নাম হতে পারে, দেশের নাম হতে পারে, স্থানের নাম হতে পারে, নদীর নাম হতে পারে, যে কোনো কিছু নাম হতে পারে। এই নামের মধ্যেও অনেক কিছু পার্থক্য আছে। সেই নাউনকে মূলত 5 ভাগে ভাগ করা যায়। আচ্ছা দেখুন, প্রথমে নাউনকে মূলত 2 ভাগে ভাগ করা যায়। সে দুটো হচ্ছে, একটা হচ্ছে কংক্রিট নাউন আর একটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। আবার এই কংক্রিট নাউনকে মূলত 4 ভাগে ভাগ করা যায়। সেগুলো হচ্ছে প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন এবং অ্যাবস্ট্রাক্ট নাউন। আজকে আমরা সে প্রপার নাউন নিয়ে ক্লাস করব। অর্থাৎ প্রপার নাউন থেকে আজকে ক্লাসের পরে প্রপার নাউনে ভবিষ্যতে কোনোদিন সমস্যা হবে না। প্রপার নাউনের খুঁটিনাটি সব ক্লিয়ার করব এবং বিগত 30 বছরই প্রপার নাউন থেকে যত প্রশ্ন আছে সব অ্যানালাইসিস করে দেব। ক্লিয়ার? বুঝতে পারছেন? আচ্ছা দেখুন, তাহলে প্রথমে আমরা নাউন নিয়ে ক্লিয়ার করি। নাউনকে কয় ভাগে ভাগ করেছে? 2 ভাগে ভাগ করেছে। আচ্ছা দেখুন, নাউনের ছক দেখুন। নাউন, নাউনকে মূলত কংক্রিট নাউন, আর একটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। নাউনকে মূলত 2 ভাগে ভাগ করা যায়। সেটার মধ্যে একটা হচ্ছে কংক্রিট নাউন আর একটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। আবার এই কংক্রিট নাউনকে মূলত 4 ভাগে ভাগ করা যায়। সেটা হচ্ছে 1 প্রপার নাউন, 2 নম্বর কমন নাউন, তারপর 3 নম্বর কালেকটিভ নাউন, আর 4 নম্বর হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। ভালো করে লক্ষ্য করুন যে নাউনকে মূলত 2 ভাগে ভাগ করা যায়। এই দুটো হচ্ছে, একটা হচ্ছে কংক্রিট নাউন আর একটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। এই কংক্রিট নাউনকে আবার 4 ভাগে ভাগ করা যায়। যার মধ্যে একটা হচ্ছে প্রপার নাউন, তারপরে কমন নাউন, কালেকটিভ নাউন এবং ম্যাটেরিয়াল নাউন। তাহলে ভালো করে লক্ষ্য করো, নাউন সর্বমোট কত প্রকার? 5 প্রকার। নাউন সর্বমোট কত প্রকার? 5 প্রকার। যেমন প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন এবং অ্যাবস্ট্রাক্ট নাউন।
তাহলে প্রথম নাউন কোনটা? প্রপার নাউন। আজকে আমরা প্রপার নাউন সম্বন্ধে খুঁটি নাটক সব ক্লিয়ার করে ফেলবো এবং প্রপার নাউন থেকে বিগত 30 বছরের চাকরি পরীক্ষার যত প্রশ্ন আছে সব ক্লিয়ার করে ফেলবো। ক্লিয়ার? বুঝতে পারতেছেন আমার কথা? তো যে সকল ভাই বোন বর্তমানে লাইভের সঙ্গে যুক্ত আছেন অর্থাৎ লাইভ ক্লাসটি করতেছে, সবাই লাইভটি লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন যাতে করে সবাই লাইভটি দেখার সুযোগ পায়। যারা বর্তমানে লাইভের সঙ্গে যুক্ত আছেন সবাই লাইভটি লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন যাতে করে সবাই দেখার সুযোগ পায়। তাহলে এখানে আশা করি নাউনের ছক নিয়ে আর কোনো সমস্যা নাই আপনাদের। যে নাউনকে মূলত দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে কংক্রিট নাউন আর একটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। আবার এই কংক্রিট নাউনকে চার ভাগে ভাগ করা যায়, সেগুলো হচ্ছে প্রপার নাউন, কমন নাউন, কারেক্টিভ নাউন এবং ম্যাটারাল নাউন। তাহলে নাউন সর্বমোট কত প্রকার? 5 প্রকার। এই 5 প্রকার নাউনের মধ্যে আজকে আমরা প্রপার নাউন নিয়ে একদম ক্লিয়ার করে ফেলবো। এটা নিয়ে যদি কারো সমস্যা থাকে তাহলে বলতে পার, আর যদি সমস্যা না থাকে তাহলে বলতেন আলহামদুলিল্লাহ ক্লিয়ার। যে সকল ভাই বোন বর্তমানে লাইভের সঙ্গে যুক্ত আছেন অর্থাৎ লাইভ কাজটি করতেছেন সকলের কাছে অনুরোধ থাকবে, আপনারা আপনারা যদি কোনো লাইন, কোনো প্রশ্ন, কোনো সেন্টেন্স যদি বুঝতে না পান তাহলে সঙ্গে সঙ্গে কমেন্ট বক্সে জানাবেন। আমি সবার কমেন্ট দেখতেছি, সমস্যা না। আর যদি বুঝতে পারেন তাহলে সঙ্গে সঙ্গে আলহামদুলিল্লাহ বলে দেবেন, কারণ আমি এখানে বোঝানোর জন্য আছি। হ্যাঁ, আর যেহেতু আমি এখানে আপনাদের বোঝানোর জন্য আছি, তো আপনারা যদি না বুঝতে পারেন তাহলে আমার এই গরমের মধ্যে দাঁড়িয়ে থাকা লেকচার মারাটা ব্যর্থ হয়ে যাবে, তাই না? এই জন্য বলতেছি আপনারা যদি বুঝতে পারেন তাহলে সঙ্গে সঙ্গে বলে দেবেন স্যার আলহামদুলিল্লাহ ক্লিয়ার। আর যদি বুঝতে না পান তাহলে বলবেন স্যার আবার বুঝান, আমি একটা জিনিস হাজার বুঝে দেবো, কোনো সমস্যা নাই। ক্লিয়ার? বুঝতে পারছেন? আজকে ক্লাসে আপনাদের ভালো লাগতেছে নাকি একদম কঠিন লাগতেছে? প্রপার নাউন, এই নাউন নিয়ে 5টা ক্লাস হবে। তার মধ্যে আজকে একটা হচ্ছে কি প্রপার নাউন। আচ্ছা বলেন তো প্রপার নাউন কাকে বলে? প্রপার নাউন কাকে বলে? যে নাউন কোন ব্যক্তি, বস্তু, স্থান বা প্রভুতে নির্দিষ্ট নাম বোঝায় সেটা হচ্ছে প্রপার নাউন। তাহলে প্রপার নাউন কাকে বলে? যে নাউন কোন ব্যক্তি, বস্তু, স্থান বা প্রভুতে নির্দিষ্ট নাম বোঝায় সেটা হচ্ছে প্রপার নাউন। শুধু মাথায় রাখবেন প্রপার নির্দিষ্ট, প্রপার নির্দিষ্ট, প্রপার নির্দিষ্ট অর্থাৎ নির্দিষ্ট করে বোঝালে প্রপার নাউন, নির্দিষ্ট করে বোঝালে কি নাউন? প্রপার নাউন। লক্ষ্য করুন যে নাউন, যে নাউন কোন ব্যক্তি, যে নাউন কোন ব্যক্তি, বস্তু, স্থান বা প্রভৃতির নির্দিষ্ট নাম বোঝায়। নির্দিষ্ট নাম বোঝায় তাকে প্রপার নাউন বলে। তাকে প্রপার নাউন বলে। তাহলে যে নাউন কোন ব্যক্তি, বস্তু, স্থান বা প্রভৃতির নির্দিষ্ট নাম বোঝায় তাকে কি বলে? প্রপার নাউন বলে।
তাহলে ভালো করে লক্ষ্য করুন, প্রপার নাউন। প্রপার নাউন কাকে বলে? যে নাউন কোনো ব্যক্তি, বস্তু, স্থান বা পূর্বতে নির্দিষ্ট নাম বোঝায় তাকে প্রপার নাউন বলে। শুধু মাথায় রাখবেন, নির্দিষ্ট করে বোঝালে সেটা হবে প্রপার নাউন, নির্দিষ্ট করে বোঝালে কি হবে? প্রপার নাউন হবে। আজকে আমরা প্রপার নাউন ক্লাস করার পরে আগামীকাল করবো কমন নাউন, তারপরে দিন কালেকটিভ নাউন, তারপরে দিন ম্যাটার নাউন, তারপরে দিন অ্যাবস্ট্রাক্ট নাউন, তারপরে আমাদের নাউনটা নিয়ে খতম হয়ে যাবে। আজ থেকে 50 বছর পরেও অথবা মৃত্যুর আগ পর্যন্ত এই নাউন নিয়ে আর কোনোদিন আপনাদের সমস্যা হবে না। এবং এই নাউন থেকে যে কোনো চাকরির পরীক্ষায় যে কয়টা প্রশ্ন আসুক, চোখ দিয়ে দেখে মাত্র অ্যান্সার করতে পারবেন। যেমন প্রপার নাউনের 14 গোষ্ঠী আজকে উদ্ধার করে ছাড়বো। এই প্রপার নাউন থেকে অ্যাডমিশন সহ শুরু করে যে কোনো চাকরির পরীক্ষায় যত প্রশ্ন আছে সব সব অ্যানালাইসিস করে দিব। আপনারা ক্লাসটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন। ক্লাসটা শুরু থেকে শেষ পর্যন্ত কারা কারা আছেন, অর্থাৎ যারা ক্লাসটা করলেন এবং শেষ পর্যন্ত করবেন, এদের মধ্যে কে কে আছেন যে ক্লাসটা একদম শেষ করবে? আজকে এই ক্লাসটা করার পরে আমি আশা করি প্রপার নাউনে পড়ছো, তার কোনো সমস্যা হবে না। একটা কথা কি জানেন, এই যে আমি যে লেখাগুলো লিখেছি, লেখাগুলো আমার সঙ্গে সঙ্গে আপনারা মনে মনে মুখে উচ্চারণ করবেন যে প্রপার নাউন কাকে বলে। যে নাউন কোনো ব্যক্তি, বস্তু, স্থান বা পূর্বতে নির্দিষ্ট নাম বোঝায় তাকে প্রপার নাউন বলে। আপনাদের মুখস্থ রাখতে পারেন, যদি আমার কথাটা যদি আপনার মাথায় গেঁথে চায় তো সেটা সারা জীবন মনে থাকবে। মানে প্রপার মানে নির্দিষ্ট, প্রপার নির্দিষ্ট, নির্দিষ্ট করে বোঝালে প্রপার নাউন হবে। আচ্ছা দেখুন, এখন এটা নির্দিষ্ট করে কিন্তু ব্যক্তির নাম বোঝাতে পারে, স্থানের নাম বোঝা, নদীর নাম বোঝাতে পারে। আমরা কিন্তু এখানে ভুল করি যে বুঝতে পারি না যে কোনটা প্রপার নাউন, কোনটা কমন নাউন, কোনটা কালেকটিভ নাউন, কোনটা ম্যাটার নাউন এবং কোনটা বাস্তব নাউন। এখানে মূলত আমাদের মার্ক কমে যায়। আচ্ছা দেখুন, আজকে প্রতিটা প্রপার নাউনের সমস্যা হবা। তো প্রথমে আমাদের ব্যক্তির নাম। ব্যক্তির নাম যেমন রহিম, রহিম, করিম, মিনা, সাদিয়া, ইট। ব্যক্তির নাম দেখুন, রহিম, করিম, মিনা, সাদিয়া, ইট। ভালো করে লক্ষ্য করুন। এই এখনই আপনাদের সময় যে অত্যন্ত মনোযোগ সহকারে ক্লাসটা করা। আমার কতগুলো ভালো করে কানের মধ্যে গেঁথে নেন, তাহলে ভবিষ্যতে সমস্যা হবে না। এখানে দেখুন ব্যক্তির নাম, ব্যক্তির নাম বলতে প্রথমে বলছে রহিম। রহিম কিন্তু একজন ছেলের নাম। রহিম কার নাম? একজন ছেলের নাম, তাই না? তো অর্থাৎ নির্দিষ্ট একটা ছেলের নাম। যেমন আমার নাম কি? বিদ্যুৎ। বিদ্যুৎ কি? আমার, আচ্ছা আমিও ছেলে, আপনার যারা ক্লাস করে তাদের মধ্যে অনেক ছেলে আছে। যদি বলে বিদ্যুৎকে, তবে আমাকে দাঁড়াতে হবে, কারণ বিদ্যুৎ এটা আমার নির্দিষ্ট নাম, তাই না? তো ঠিক এরকম রহিমকে একজন ছেলের নির্দিষ্ট নাম, একজন পুরুষ মানুষের নির্দিষ্ট নাম। তারপরে করিম, করিমা কি? একজন নির্দিষ্ট ছেলের নাম। কারা? করিম মানে তো সব ছেলের নাম বুঝাচ্ছে না, একজন নির্দিষ্ট ছেলের নাম বুঝাচ্ছে। যদি 10 জন ছেলে থাকে, 10 জন ছেলের নাম কিন্তু আলাদা আলাদা হবে, তাই না? যদি স্যার, ম্যাডাম, আমি বলি যে করিম দাঁড়াও, তাহলে যার নির্দিষ্ট নির্দিষ্ট করে যে করিম সে দাঁড়াবে, তারা। তাহলে করিমটাকে নির্দিষ্ট নাম। মিনা, মিনা একটা নির্দিষ্ট মেয়ের নাম। মিনা কিসের নাম? নির্দিষ্ট একটা মেয়ের নাম। তারপরে সাদিয়া, সাদিয়া কি? সাদিয়া একটা নির্দিষ্ট মেয়ের নাম। তারপর ব্যক্তির নাম ভালো করে লক্ষ্য করুন, ব্যক্তির নাম কি? রহিম, করিম, মিনা, সাদিয়া, রাজু, যা আছে। অর্থাৎ ব্যক্তি তো আপনার চেনা আছে নাকি? ব্যক্তি তো মানুষ আপনার জানা আছে নাকি? যা, অর্থাৎ যেটা নির্দিষ্ট করে বুঝবে সেটা হচ্ছে কি প্রপার নাউন। তাহলে রহিমও নির্দিষ্ট করে বুঝছে, করিমও নির্দিষ্ট করে বুঝছে, মিনাও নির্দিষ্ট করে বুঝছে, সাদিয়াও নির্দিষ্ট করে বুঝছে, তাই না? আচ্ছা, তাহলে এখন দেশের নাম। দেশের নাম বাংলাদেশ, বাংলাদেশ, ইন্ডিয়া, লন্ডন, জাপান, ইট। দেশের নাম প্রথমে দেওয়া হচ্ছে বাংলাদেশ, ইন্ডিয়া, লন্ডন, জাপান, ইট, ইত্যাদি ইত্যাদি নাকি? আচ্ছা,
তাহলে দেশের নাম কি বুঝছো প্রথমে? বাংলাদেশ। বাংলাদেশ কিসের নাম? দেশের নাম, এটা নির্দিষ্ট দেশের নাম। যদি আমাকে বলে আচ্ছা দেশ তো অনেক আছে, তারা যেমন এখানে 4টা দেশ লিখছে, বাংলাদেশ, ইন্ডিয়া, লন্ডন, জাপান। যদি আমাকে বলা হয় আপনার দেশের নাম কি, তাহলে আমার তো একটা নির্দিষ্ট দেশ আছে, এই জন্য আমাকে বলতে হবে বাংলাদেশ। বাংলাদেশ না বাংলাদেশ। তেমন এখানে যদি কোনো ইন্ডিয়ার ভাই বোন ক্লাস করে, যদি তাকে বলা হয়েছে আপনার দেশ কোথায়, আপনার দেশের নাম কি, তাহলে তাকে অবশ্যই বলতে হবে ইন্ডিয়া। কারণ সে যদিও বাংলাদেশে ক্লাস করুক, সে একটা নির্দিষ্ট দেশে বাস করে, আমি একটা নির্দিষ্ট দেশে বাস করি, অর্থাৎ আমাদের বাংলাদেশ একটা নির্দিষ্ট দেশের নাম। তারা তাহলে যেহেতু বাংলাদেশ একটা নির্দিষ্ট দেশের নাম, এছাড়া বাংলাদেশকে প্রপার নাউন, বাংলাদেশকে প্রপার নাউন। ইন্ডিয়া, ইন্ডিয়া কি একটা নির্দিষ্ট দেশের নাম? ইন্ডিয়া কি একটা নির্দিষ্ট দেশের নাম, এই জন্য ইন্ডিয়া হচ্ছে প্রপার নাউন। 3 নম্বরে হচ্ছে লন্ডন। লন্ডনটা কি নির্দিষ্ট একটা দেশের নাম, এই জন্য লন্ডন হচ্ছে প্রপার নাউন। 4 নাম্বার আছে জাপান। জাপান কি একটা নির্দিষ্ট দেশের নাম, এই জন্য জাপানটাকে প্রপার নাউন। তারপর স্থানের নাম। আচ্ছা, স্থানের নাম আপনারা আমি লেখার আগে কি আপনারা টাইপিং করবেন, তাহলে হয়েছে ভাই। তাহলে একটা নিজের মধ্যে একটা চঞ্চলতা সৃষ্টি হবে। একটা কথা মাথায় রাখবেন, অলসটা কোনোদিনের জীবনে সাকসেস হতে পারে না। যারা পরিশ্রমে, যারা আত্মবিশ্বাসে, তারা জীবনে সাকসেস হতে পারবে। স্থানের নাম, স্থানের নাম যেমন ঢাকা, রংপুর, রাজশাহী, রাজশাহী ইট, এগুলো কি স্থানের নাম। তাহলে স্থানের নাম প্রথম কি দেওয়া আছে? ঢাকা। ঢাকা কি একটা নির্দিষ্ট স্থানের নাম, তারা ঢাকা কি একটা নির্দিষ্ট স্থানের নাম। তারপরে দেওয়া আছে কি রংপুর। রংপুর কি একটা নির্দিষ্ট স্থানের নাম। তারপরে দেওয়া আছে কি রাজশাহী। রাজশাহী কি একটা নির্দিষ্ট স্থানের নাম। তাহলে যেটা নির্দিষ্ট করে বোঝাবে সেটা হচ্ছে কি প্রপার নাউন। যেটা নির্দিষ্ট করে বোঝাবে সেটা কি প্রপার নাউন। তারপরে দিনের নাম। দিনের নাম যেমন স্যাটারডে, স্যাটারডে, সানডে, মানডে, টুইসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে। তো হচ্ছে দিনের নাম দেওয়া আছে। দিনের নাম যেমন স্যাটারডে মানে কি শনিবার, সানডে মানে কি রবিবার, মানডে মানে কি সোমবার। আজকে কি বা থার্সডে, আজকে কি থার্সডে অর্থাৎ বৃহস্পতিবার। ধরে একটা নির্দিষ্ট দিনের নাম, তারা আবার 1 সপ্তাহ পর আবার 7 দিন পর চলে আসবে থার্সডে অর্থাৎ বৃহস্পতিবার। যদি আপনাকে বলে যে আগামীকাল কি বা, তাহলে বলতে হবে অবশ্যই ফ্রাইডে। তারা যেহেতু ফ্রাইডে একটা নির্দিষ্ট দিনের নাম, তো যেটাই নির্দিষ্ট করে বুঝবে সেটা প্রপার নাউন হবে। যেমন স্যাটারডে মানে কি শনিবার, একটা নির্দিষ্ট দিনের নাম, নির্দিষ্ট একটা দিনের নাম। তারপর সানডে মানে কি রবিবার, রবিবার একটা নির্দিষ্ট দিনের নাম। মানডে মানে কি সোমবার, সোমবার একটা নির্দিষ্ট দিনের নাম। তাহলে যখনই কোনো কিছু নির্দিষ্ট করে বুঝবে তখন সেটা কি হবে? প্রপার নাউন হবে। ক্লিয়ার? তারপরে মাসের নাম। মাসের নাম যেমন জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, ইট। তাহলে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ এগুলো কি একটা নির্দিষ্ট মাসের নাম। তারা তাহলে জানুয়ারি, ফেব্রুয়ারি বা মার্চ এটাকে নির্দিষ্ট একটা মাস নাম। তাহলে যখন নির্দিষ্ট করে বোঝাবে তখন সেটাকে প্রপার নাউন হবে। আবার নদীর নাম, এগুলো সমস্যা আছে মিশালা। নদীর, নদীর নাম যেমন পদ্মা, তারপরে মেঘনা, তারপরে যমুনা, ইট। নদীর নাম পদ্মা, মেঘনা, যমুনা এগুলো কিন্তু একটা করে নির্দিষ্ট নদীর নাম বোঝাচ্ছে। তা পদ্মা কি একটা নির্দিষ্ট নদীর নাম, মেঘনা একটা নির্দিষ্ট নদীর নাম, যমুনা একটা নির্দিষ্ট নদীর নাম। বাংলাদেশে অথবা পুরো এ দেশ নদীর কিন্তু কোনো শেষ নাই। তারা কিন্তু কিছু কিছু নদী আছে, যে নদীগুলো অর্থাৎ সবগুলো নদীর নাম আছে, নির্দিষ্ট করে নাম আছে। যেমন আমাকে যদি বলা হয়
যে আপনি কোন নদীর তীরে বাস করেন। আমাকে যদি বলা হয় যে আপনি কোন নদীর তীরে বাস করেন, তাহলে আমাকে অবশ্যই বলতে হবে যে আমি কোথাও নদীর তীরে বাস করি। আমি কোথাও নদীর তীরে বাস করি। তো আমাকে যদি বলা হয় আপনি আসার সময় কোন নদী পার হয়ে আসেন অথবা কোন সেতু পার হয়ে আসেন, তাহলে আমাকে অবশ্যই বলতে হবে যে আমি যমুনা সেতু পার হয়ে আসেন। অথবা আমি যদি যমুনা সেতু ব্রিজের উপর থাকি, তখন যদি আমাকে কেউ জিজ্ঞেস করে যে আপনি এখন কোথায় আছেন, তাহলে আমাকে অবশ্যই বলতে হবে যে আমি যমুনা সেতুতে আছি, তাই না? তাহলে যমুনা একটা কি নির্দিষ্ট একটা নদীর নাম। তো যখনই নির্দিষ্ট করে কোনো কিছু বোঝাবে, তখন সেটা কি হবে? প্রপার নাউন হবে, অর্থাৎ নির্দিষ্ট করে বোঝালে প্রপার নাউন হবে। আর একটা কি আছে? প্রতিষ্ঠানের নাম। প্রতিষ্ঠানের নাম, যেমন ঢাকা ইউনিভার্সিটি, ঢাকা ইউনিভার্সিটি, তারপরে অক্সফোর্ড, অক্সফোর্ড ইউনিভার্সিটি এক্স। প্রতিষ্ঠানের নাম দেখুন, তাহলে প্রথমে দেওয়া হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি, তারপরে দেওয়া হচ্ছে অক্সফোর্ড ইউনিভার্সিটি। প্রতিষ্ঠানের নাম তো বুঝছেন আপনারা, তাই না? তারপর প্রথমে দেওয়া হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি, তারপর দেওয়া হচ্ছে অক্সফোর্ড ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, এছাড়া অনেক প্রতিষ্ঠান আছে, তাই না? আচ্ছা, এই প্রতিষ্ঠান মানে বুঝাচ্ছেন, যদি আপনাকে জিজ্ঞেস করা হয় আপনি এখন কোথায় পড়াশোনা করেন, আপনি এখন কোথায় পড়াশোনা করেন, অথবা আপনি কোন বিশ্ববিদ্যালয়, কোন ভার্সিটি, কোন কলেজ, কোন স্কুল থেকে পড়াশোনা করেন, আপনার কাছে কিন্তু জানতে চাওয়া হয়, তাই না? যদি আপনাকে বলা হয় যে আপনি কোন ভার্সিটিতে পড়েন, তাহলে আপনি বলছেন আমি ঢাকা ইউনিভার্সিটিতে পড়ি। এটা একটা নির্দিষ্ট কিছু নাম, প্রতিষ্ঠানের নাম। ঢাকা ইউনিভার্সিটি কিছু নাম, একটা নির্দিষ্ট প্রতিষ্ঠান নাম। তাহলে ভালো করে কোন ঢাকা ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, অক্সফোর্ড ইউনিভার্সিটি, এগুলো পূর্বে উচ্চারণ হচ্ছে যে নির্দিষ্ট একটা ভার্সিটির নাম, তাই না? এটা নির্দিষ্ট একটা প্রতিষ্ঠানের নাম। তো যখনই কোনো কিছু নির্দিষ্ট করে বুঝাবে, তখন সেটা কি হবে? প্রপার নাউন হবে। এইভাবে হাতে করে হয়তো আপনাকে কেউ টাকা দিয়েও পড়াবে না। যার জন্য হাতে করে সবকিছু নাম ক্লিয়ার ভাবে করে দিলাম, হয়তো কেউ আপনাকে কখনো এইভাবে বুঝাবে না। তো বা আশা করি আমি আপনাদের যেহেতু বুঝাচ্ছেন, এর জন্য সবকিছু ভেঙে চুরে খুঁটি নাটি সব সব ক্লিয়ার করতে বলেন, সব সমস্যা নাই। আমি আশা করি আজ থেকে মৃত্যুর আগ পর্যন্ত ইংরেজি নিয়ে কোনোদিন আপনাদের সমস্যা হবে না। এবং এই কোর্স করার পরে আপনারা মূলত ইংরেজি পাবেন, পড়াতে পারবেন, টিউশনে, কোচিং, তারপরে কলেজ স্কুলে লেকচার মারতে পারবেন, সমস্যা না। তো ইংরেজি না ভবিষ্যতে কোনোদিন সমস্যা হবে না। তো আজকে ক্লাস থেকে আপনাদের ভালো লাগতেছে? বুঝতে পারতেছেন ক্লাসে নাকি সমস্যা হচ্ছে? ক্লাস ভালো লাগতেছে আপনাদের? বুঝতে পারতেছেন? ক্লাস করার পর ইংরেজি নিয়ে ভয় দূর হয়ে যাচ্ছে আপনাদের? আচ্ছা, এখন তো আমাদের প্রোপানয়ের খুঁটিনাটি সব জানলাম, তাই না? এখন আমরা বিগত 30 বছরে প্রোপানন থেকে চাকরির উপরকে যত প্রশ্ন আছে সবগুলো অ্যানালাইসিস করব, তাহলে হয়ে যাবে। আমি আপনাদের জন্য সব প্রশ্ন কারেক্ট করছি, সব প্রশ্ন কারেক্ট করছি। যা বিগত 30 বছর চাকরি পরীক্ষায় আসা সকল প্রশ্ন আমি কারেক্ট করে রাখছি, সেগুলো আপনাদের বুঝে দেবো। আমি আপনাদের এমন ভাবে শেখাতে চাই যাতে আপনারা আপনাকে একদিন না একদিন যাতে মনে রাখতে পারে। আচ্ছা দেখুন, একটা মানে টপিক করে শুনুন, হয়তো আপনি জীবন বদলে যেতে পারে। সো আমাদের ফ্রি কোর্সের পাশাপাশি মূলত বেসিক ইংলিশ গ্রামার কোর্সে ভর্তি চলতেছে। একটা মিনিট অপেক্ষা করুন, তাহলে হয়ে যাবে। তারপরে অ্যানালাইসিস করে দেবো। বেসিক ইংলিশ, বেসিক ইংলিশ গ্রামার কোর্স। তো আমাদের ফ্রি কোর্সের পাশাপাশি মূলত আজ থেকে বেসিক ইংলিশ গ্রামার কোর্সে ভর্তি চলতেছে। সেখানে মূলত আপনি ষাট 60টা লাইভ ক্লাস করতে পারবেন।
60টা লাইভ ক্লাস করতে পারবেন, আবার 30+ পরীক্ষা দিতে পারবেন, 30টা পরীক্ষা দিতে পারবেন, আবার লেকচার শিট পাবেন, প্রতিটা ক্লাসের লেকচার শিট পাবেন, আবার গাইডলাইন পাবেন, আবার ক্লাসগুলো আজীবন রেকর্ড সুবিধা পাবেন, তো আমাদের ফ্রি কোর্সের পাশাপাশি বেসিক ইংলিশ গ্রামার কোর্সে ভর্তি চলতেছে। সেখানে মূলত আপনি 60+ লাইভ ক্লাস করতে পারবেন। প্রতিটা ক্লাসে অনেক তথ্যবহুল হবে এবং প্রতিটা ক্লাসে 1 ঘন্টার অধিক ক্লাস হবে। তারপরে 30টা পরীক্ষা দিতে পারবেন। প্রতিটা পরীক্ষা গুগল ফর্মে দিতে পারবেন। যে কোনো একটা অধ্যায় শেষ হয়ে যাবে, সেই অধ্যায়ের উপরে পরীক্ষা নেওয়া হবে। পরীক্ষা নিলেই বোঝা যাবে যে আপনার কোন জায়গায় সমস্যা আছে। যদি আপনার কোন জায়গায় সমস্যা থাকে তাহলে ওই ক্লাসটা আবার নেওয়া হবে, সমস্যা নাই। আবার আমি আপনাকে নিজে হাতে করে বুঝে দেবো, সমস্যা নাই। লেকচার শিট, এতে যে ক্লাসগুলো হচ্ছে না, এই ক্লাসগুলো লেকচার শিট পাবেন। এই ক্লাসে এরকম সব কালেক্ট করা আছে, সব লেকচার শিট পাবেন, সমস্যা নাই। তারপরে গাইডলাইন, অর্থাৎ আপনার ইংরেজিতে 0 থেকে টপ আপ বানাতে যা যা গাইডলাইন দেওয়া লাগে সব গাইডলাইন দেবো, সমস্যা নাই। তারপরে আজীবন রেকর্ড সুবিধা, আপনার যে 60টা লাইভ ক্লাস হবে প্রতিটা ক্লাসে আপনার আজীবন রেকর্ড থাকবে, আপনি যে কোনো সময় দেখে নিতে পারবেন। যারা চাকরি করে, যা যারা চাকরি করেন অথবা যাদের সন্তান আছে, যে তার মতো বিভিন্ন সমস্যার কারণে ক্লাসে উপস্থিত থাকতে পারে না, তার রেকর্ড দেখে নিতে পারবেন। আর এই ক্লাসগুলো আমি পিডিএফ আকারে আপনাদের দিয়ে দেবো, যা আপনাদের কাছে সারা জীবন থেকে যাবে, কোনো সমস্যা নাই। এই ক্লাসগুলো আপনি আপনার সন্তান, আপনার কাজিন, ভাই বোন সবাই করতে পারবেন, সমস্যা নাই। তো দেখুন, অনেক চিন্তা ভাবনা করলাম যে এর আগে যে কোর্সটা চালু করছে ওই কোর্সটা মতো 510 টাকায় কোর্স ফি ভর্তি করে নিয়েছে, আর শেষে 1050 টাকায় ভর্তি নিয়েছিলাম। তো এই কোর্সে 60+ লাইভ ক্লাস করার পরে যে সকল মধ্যবিত্ত ভাই বোন আছেন তাদের কথা চিন্তা ভাবনা করে ভাবলাম যে আপনাদের জন্য কোর্স ফি 410 টাকা রাখি। প্রথমে 100 জনের জন্য মূলত প্রথম 100 জনের জন্য কোর্স ফি 410 টাকা। এই 410 টাকাতে আপনি 60+ লাইভ ক্লাস করতে পারবেন, 30+ পরীক্ষা দিতে পারবেন, আবার লেকচার শিট পাবেন, আবার গাইডলাইন পাবেন, আবার আজীবন ক্লাস করে রেকর্ড সুবিধা পাবেন। তবে এই 100 জন হয়ে গেলে আপনাকে মূলত 650 টাকাতে কোর্সে ভর্তি হতে হবে। এর আগে যে আমার 510 টাকাতে যারা নিবন্ধন কোর্সে ভর্তি হয়েছিল যা মিস করছে তার পরবর্তীতে 1050 টাকাতে ভর্তি হতে হয়েছে। তো এখানে প্রথমে 100 জন মূলত 410 টাকায় ভর্তির সুযোগ পাবেন, এরপরে কোর্স ফি মূলত 650 টাকা হবে। তো যারা ভর্তি হতে চান তার মতো দেরি না করে এখনই এই মুহূর্তে 4757 এই নাম্বারে বিকাশ অথবা নগদ সেন্ড মানি করবেন। যারা ভর্তি হতে চান, যা মূলত ইংরেজিতে একদম 0 থেকে টপ আপ হতে চান, তারা দ্রুত দেরি না করে এখনই এই মুহূর্তে এই নাম্বারে বিকাশ অথবা নগদে 410 টাকা সেন্ড মানি করে এখনই এই মুহূর্তে আমাকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করুন, অথবা আমার যে বিদ্যুৎ সার্ভে যে ক্লাস করতেছেন এই পেজে মেসেজ করে আপনি যে নাম্বার থেকে টাকা পাঠাবেন ওই নাম্বারে লাস্ট 3 ডিজিট জানাবেন, তাহলে আপনাকে আমি সঙ্গে সঙ্গে গ্রুপে যুক্ত করে দেবো। তো অনেক ভাই বোন আছে যার মতো ইংরেজির কারণে বারবার চাকরি পরীক্ষায় হেরে যাচ্ছে, তবে এই কোর্সটা করে পিসিএস, পার্মানেন্ট নিবন্ধন, খাদ্য অধিদপ্তর, ভূমি অধিদপ্তর, এটিও, তারপর নন ক্যাডার, ব্যাংক সহ সকল চাকরির প্রস্তুতি কভার হয়ে যাবে এবং এই কোর্সে ক্লাস 6 থেকে 10 এ পর্যন্ত সবাই ভর্তি হতে পারবে। আমি কথা দিচ্ছি এই কোর্স করার পর নিচে নেওয়া ভবিষ্যতে কোনো ধরনের সমস্যা হবে না। যদি আপনার সমস্যা থাকে তাহলে আপনি আমাকে বলবেন, আমি আবার আপনাকে ক্লিয়ার করে দেবো, কোনো সমস্যা নাই।
যতদিন পর্যন্ত আপনি ইংরেজি বস না হতে পারছেন ততদিন ক্লাস করতে পারবেন। না, এটা এই ব্যাচে শুধু ইংরেজি করানো হবে, আর ম্যাথ কোর্স এর পরে আসবে। এই ব্যাচে শুধু ইংরেজি, কারণ আমি যে নিবন্ধন ব্যাচটা ছিল ওই নিবন্ধন ব্যাচে সব ক্লাস একাই নিয়েছি, কিন্তু এখন আমি একটা একটা করে সাবজেক্ট আপনাদের বস মানে তারপর ছেড়ে দেবো। যেমন এখানে শুধুমাত্র ইংরেজি ক্লাস হবে, অন্য কোনো ক্লাস হবে না, শুধুমাত্র ইংরেজি ক্লাস হবে। এই কোর্সে আপনাকে ইংরেজিতে টপার বানিয়ে ছাড়বো ইনশাল্লাহ। তারপরে ইংরেজিতে টপার বানানোর পর তারপরে গণিত কোর্সে ভর্তি নেব, গণিত কোর্সে আরো কম টাকায় ভর্তি নেব। এই জন্য বলতেছে যে ইংরেজি যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে আপনার চাকরির পক্ষে সহজ হয়ে যাবে, একদম সহজ হয়ে যাবে, যে কোনো চাকরির পক্ষে আপনি 100% টিকবে। এর জন্য যেহেতু মাত্র 100 জনকে 410 টাকা ভর্তির সুযোগ দিচ্ছে, এর জন্য দেরি না করে এখনই এই মুহূর্তে দ্রুত এই নাম্বারে বিকাশ অথবা নগদে 410 টাকা সেন্ড মানি করুন। 410 টাকা সেন্ড মানি করে এখনই এই মুহূর্তে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যে নাম্বার থেকে টাকা পাঠাবেন ওই নাম্বার শেষ 3 জানাবেন, অথবা যে বিদ্যুৎ স্যার পেজে লাইভ ক্লাসটি করতেছেন এই পেজে একটা মেসেজ করবেন। তাহলে না, রকেট নাই, শুধু বিকাশ আর নগদ আছে। আমি এর সঙ্গে সঙ্গে আপনাকে আমি সিক্রেট গ্রুপে যুক্ত করে দেব। ক্লাসটা খুব শীঘ্রই শুরু হবে, খুব শীঘ্র প্রত্যেক শেষ হয়ে গেলে ক্লাস শুরু হয়ে যাবে। আমি কথা দিচ্ছি এই কোর্স করা পাই নিচে না, ভবিষ্যতে আর কোনোদিন সমস্যা হবে না। আমার একটা কথা মাথায় রাখেন, আপনি যদি কোনোদিন চাকরি না করেন, যদি আপনি চান যে বাসায় বসে থেকে শুধু টিউশনি করে সফল হবেন, তাহলে আপনি এই ইংরেজি ব্যাচ কোর্স করে মাসে লাখ লাখ টাকা ইনকাম করতে পারবেন, লাখ লাখ টাকা, শুধুমাত্র এই ইংরেজি কোর্স করে। কারণ এখন বর্তমান সবাই ইংরেজিতে কাঁচা, ইংলিশ টিচার পাওয়া খুব কম, মানে টাফ। এই জন্য আপনি যদি ইংরেজি বেসিকটা যদি আপনার ক্লিয়ার থাকে তাহলে ভবিষ্যতে আর কোনদিন সমস্যা হবে না। একটা কথা কি জানেন, কেউ কেউ আছে 6-7 বছর চাকরি পড়াশোনা করে চাকরি পায় না, আবার কেউ 6 মাস পড়াশোনা করে চাকরি পায়, কারণ তাদের বেসিক ক্লিয়ার। যেমন আজকে আমরা প্রপার নাউন করাচ্ছি, বেসিকটা আপনাদের ক্লিয়ার হয়ে গেল। আবার এখন প্রশ্নগুলো অ্যানালাইসিস করে দেবো, তাহলে প্রপার নাউন আর আপনাদের সমস্যা হবে না। ঠিক এইরকম ইংরেজি প্রত্যেকটা টপিকে একদম ক্লিয়ার করে দেবো, ভবিষ্যতে আর ইংরেজি গ্রামার নিয়ে সমস্যা হবে না। এই জন্য বলতে যারা ভর্তি হতে চা, যারা ইংরেজিতে টপার হতে চা, যারা যে কোনো চাকরির পক্ষে টিকতে চান, তারা দেরি না করে এখনই এই মুহূর্তে এই নাম্বারে বিকাশ অথবা নগদে 410 টাকা সেন্ড মানি করে দ্রুত এখনই এই মুহূর্তে এই নাম্বারে যে নাম্বারতে টাকা পাঠাবেন ওই নাম্বার শেষ দিন চালাবে, অথবা বিদ্যুৎ সাপ্লাইতে একটা মেসেজ করবেন তাহলে হয়ে যাবে। হ্যাঁ, কার্ড দিতে পারবেন, সমস্যা নাই। যারা কার্ডকে ভর্তি হবেন তারা আমার পেজে মেসেজ করে রাখবেন, অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ করে রাখবেন, তাহলে আমি আপনার জন্য সিটটা এই 100 জনের মধ্যে সিটটা রেখে দেবো। আচ্ছা, এখন আমরা বিগত চাকরির প্রশ্নগুলো অ্যানালাইসিস করি নাকি? এই যে অনেক সুযোগ সুবিধা পাবেন চা বলার বাইরে। নিচে কোনটা প্রপার নাও 1 নম্বরে দেওয়া আছে, নিচের নিচে কোনটি প্রপার নাউন, নিচে কোনটি প্রপার নাউন। তারপরে এটা আছে কাউ ঢাকা ওয়াটার গ্রুপ, কাউ ঢাকা কাউ ঢাকা ওয়াটার গ্রুপ, ওয়াটার আর ডিটা আছে গ্রুপ। আমি আশা করি এগুলো এখন আপনাদের ক্লিয়ার, আপনারা নিচে নিচে আনসার করতে পারবেন।
একটা কথা বলে কি, ভর্তি হতে যারা লেট করবেন তারা ফেসে যাবেন, কারণ 100 জন 410 টাকা শুধু পাবেন, এরপরে আর পাবেন না, শুধুমাত্র 100 জন। আপনারা তো দেখলেন যে আমি কেমন ক্লাস করাই, আরো কিছুজন ক্লাস হবে, আপনারা ঠিক বুঝতে পারবেন। অথবা কেউ কেউ আছে যারা আমার ক্লাস অনেক আগে থেকেই করে। আচ্ছা দেখুন, তাহলে প্রশ্ন বলছে নিচে কোনটা প্রপার নাউন? এটা আছে কাউ, বিতে আছে ঢাকা, সিতে আছে ওয়াটার, ডিতে আছে গ্রুপ। আচ্ছা, এখন মজার বিষয় হচ্ছে আপনাদের আমি এগুলো ভেঙে দেবো আরো পরে, কারণ আজকে আমরা প্রপার নাউন করতেছি, তারপরে কমন নাউন, তারপরে কালেকটিভ নাউন, তারপর মেটা নাউন। যখন মেটেরিয়াল নাউনের দিন যাবো তখন এগুলো সব অ্যানালাইসিস করে দেবো। মানে এখন যদি আমরা সব ভেঙে ভেঙে দেই, যেমন এখানে ওয়াটার, ওয়াটার মেটেরিয়াল নাউন, ওয়াটার কি নাউন? মেটেরিয়াল নাউন। মেটেরিয়াল নাউন আপনারা তো বুঝতে পারবে না, কারণ মেটেরিয়াল নাউন আমি এখনো ক্লাস করাইনি। কারণ যখন আমি মেটেরিয়াল নাউন ক্লাস করাবো তখন বুঝাবো নাকি। এখন যদি বলি ওয়াটার মেটেরিয়াল নাউন তাও তো বুঝতে পারবে না। আচ্ছা, এখন তাহলে এখানে বলছে নিচে কোনটা প্রপার নাউন? আমরা জানি প্রপার নাউন মূলত নির্দিষ্ট কোন ব্যক্তি, বস্তু, স্থান বা প্রভৃতির নাম বোঝায়। তাহলে যেটা নির্দিষ্ট করে বোঝায় সেটা হবে প্রপার নাউন। আমার কথা বুঝতে পারতেছে? আচ্ছা, তাহলে এখানে কাউ, কাউ মানে কি? গরু। গরু মানে তো সব গরুকে বোঝাচ্ছে, এখানে কোনো নির্দিষ্ট করে কোনো গরু বোঝাচ্ছে? গরু সমষ্টি বোঝাচ্ছে। তারা যত গরু আছে সব বোঝাচ্ছে। ওয়াটার মানে পানি, এটা এখন কোন যে কোনো কিছু পানি হতে পারে, নদীর পানি হতে পারে, সাগরের পানি হতে পারে, বৃষ্টির পানি হতে পারে, নলকূপের পানি হতে পারে, যে কোনো কিছু পানি হতে পারে। তারা এখন তো নির্দিষ্ট করে বোঝাচ্ছে না, তাহলে এই জন্য এই ওয়াটার থেকে প্রপার নাউন হবে না। জি নাম্বার হচ্ছে গ্রুপ। গ্রুপ মানে কি? দল। গ্রুপ মানে কি? দল, সমষ্টি। তারা যেগুলো নির্দিষ্ট করে বোঝাচ্ছে না, এই জন্য গ্রুপটা প্রপার নাউন হবে না। বিতে আছে ঢাকা। ঢাকা কি? আচ্ছা দেখুন, এই ক্লাসের মধ্যে আমি আশা করি আজে বাজে কমেন্ট না করে ক্লাসে মনোযোগ দেন। এদিকে কিন্তু অনেকে ক্লাসের মনোযোগটা নষ্ট হয়ে যাচ্ছে। এই জন্য বলতেছি ক্লাসের মধ্যে আজে বাজে কমেন্ট না করে ক্লাসে মনোযোগ দেন। তাহলে ঢাকা, অপশন বি তে আছে ঢাকা। ঢাকা কি? একটা নির্দিষ্ট স্থানের নাম। ঢাকা কি? একটা নির্দিষ্ট স্থানের নাম। আগে বেসিক গ্রামার কোর্সে ভর্তি হন, তারপর ইংরেজি দূর করবেন। বেসিক ইংলিশ গ্রামার কোর্সে ভর্তি হন, তারপর গণিতের ভয় দূর করবেন। আমার গণিত ক্লাস তো করছেন, জানেন তো আমি গণিত ক্লাস কেমন করা হয়। গণিত একবার লিখিত এবং পিলি দুটাই এবার করাবো। এর আগে গণিত শুধুমাত্র পিলির জন্য করেছিলাম, এরপরে এই কোর্সে ভর্তি নেওয়ার পরে গণিত কোর্সে পিলি এবং লিখিত দুটাই ক্লিয়ার করে দেবো, একদম বেসিক ক্লিয়ার করে দেবো। সময় লাগবে, আগে একটা 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 করে সাবজেক্ট শেষ করেন তাহলে হয়ে যাবে। আচ্ছা, ওয়াট কি? ঢাকা, ঢাকা একটা যেহেতু একটা নির্দিষ্ট স্থানের নাম, এর জন্য ঢাকা কি? প্রপার নাউন। তারপরে আছে রিভার। রিভার টিম বয়েজ স্যাটারডে। রিভার টিম বয়েজ স্যাটারডে। রিভার। দুই নাম্বারেতে আছে টিম, তিন নাম্বার আছে বয়, ডিতে আছে স্যাটারডে। বলেন অ্যান্সার কোনটা হবে? নিচে কোনটা প্রপার নাউন? তাহলে এক নম্বরে বলছে নিচে কোনটা প্রপার নাউন? অপশন এ তে আছে রিভার, বি তে আছে টিম, সি তে আছে বয়, ডি তে আছে স্যাটারডে। তাহলে রিভার কি? নদীর নাম। এখানে কিন্তু নির্দিষ্ট করে কোনো নদীর নাম বোঝাচ্ছে না,
এখানে পদ্মা, মেঘনা, যমুনা, কর্ণফুলী, কথা যে কোনো নদী হতে পারে। তারা এখানে কিন্তু নির্দিষ্ট করে নদীর নাম বোঝাচ্ছে, বরং পদ্মা, মেঘনা, যমুনা, কর্ণফুলী সব নদীর সমষ্টি বোঝাচ্ছে। তা তো যেহেতু নির্দিষ্ট করে বোঝাচ্ছে না, এই জন্য এটাকে প্রপার নাউন হবে না। টিম, দল, সমষ্টি বোঝাচ্ছে, নির্দিষ্ট বোঝাচ্ছে না। তারা বয় মানে কি বালক, বয় মানে কি বালক। রহিম, করিম, মজনু, তারপর ফরাজ, চাষের অনেকগুলো ছেলে সমষ্টিতে কি অনেকগুলো নির্দিষ্ট নামে ছেলের সমষ্টিতে বয়, অর্থাৎ এখানে যত ছেলে আছে সবাইকে বোঝাচ্ছে। তারা রহিম, করিম, বিদ্যুৎ, তারপরে রফিক, রাজু সবাইকে বোঝাচ্ছে। তাহলে এই জন্য কি বয়কে নির্দিষ্ট করে যেহেতু বোঝাচ্ছে না, এটা প্রপার নাউন হবে না। অপশন ডিতে আছে স্যাটারডে। স্যাটারডে মানে কি শনিবার। তারা স্যাটারডে মানে কি শনিবার, যেহেতু একটা নির্দিষ্ট করে দিনের নাম বোঝাচ্ছে, নির্দিষ্ট একটা দিনের নাম বোঝাচ্ছে, স্যাটারডে কি হবে প্রপার নাউন। এটা বিগত সাল চাকরিতে আসা প্রশ্ন, যেগুলো করে দিচ্ছে সব বিগত সাল চাকরিতে আসা প্রশ্ন এবং অ্যাডমিশনে আসা প্রশ্ন। আপনারা আমার কথা ক্লিয়ার ভাবে বুঝতে পারতেছেন? গার্ল গ্রুপ আর্মি রংপুর। গার্ল গ্রুপ আর্মি রংপুর। আচ্ছা, নিচে কোনটি প্রপার নাউন? নিচে কোনটি প্রপার নাউন? অপশন এ আছে গার্ল, বিতে আছে গ্রুপ, সিতে আছে আপনার, ডিতে আছে রংপুর। গার্ল মানে সমস্ত মেয়েকে বোঝাচ্ছে, তারা এর জন্য প্রপার নাউন হবে না। বিতে আছে গ্রুপ অর্থাৎ দল বোঝাচ্ছে, তারা এর জন্য অপশন বি হবে না। আর্মি, আর্মি মানে কি সমষ্টি বোঝাচ্ছে, এই জন্য আর্মি হবে না। তারপর রংপুর, রংপুর কি একটা নির্দিষ্ট স্থানের নাম। থানা, যেমন আমাকে যদি বলা হয়েছে আপনার বিভাগের নাম কে, আমাকে অবশ্যই বলতে হবে যে আমার বিভাগের নাম রংপুর। আমার বিভাগের নাম কি রংপুর, তাহলে রংপুর হচ্ছে প্রপার নাউন। তারপর আছে হুইচ অফ দ্য ফলোইং ইজ এ প্রপার নাউন। হুইচ অফ দ্য ফলোইং, হুইচ অফ দ্য ফলোইং ইজ এ প্রপার নাউন। ইজ এ is a proper noun. Which of the following is a proper noun? Man group run Dhaka. Man group run Dhaka. Man group run Dhaka. Which of the following is a proper noun? Which of the following is a proper noun? তাহলে কথা নিচে কোনটা প্রপার নাউন? অপশনে আছে ম্যান, ম্যান মানে কি মানুষ, তো যত মানুষ আছে সব তো আছে। গ্রুপ মানে কি দল, রান মানে কি দৌড়, তাই না? আর ঢাকা, ঢাকা যে কি একটা নির্দিষ্ট স্থানের নাম, ঢাকা কি একটা নির্দিষ্ট স্থানের নাম, এর জন্য ঢাকা কি প্রপার নাউন। হুইচ অফ দ্য ফলোইং ইজ আ প্রপার নাউন? হুইচ অফ দ্য following is a proper noun. Which of the following is a proper noun? River, Podda, pupil, girl. River, Podda, girl, pupil. তাহলে পরবর্তীতে হুইচ অফ দ্য ফলোইং ইজ এ প্রপার নাউন, অর্থাৎ নিচে কোনটি প্রপার নাউন? অপশন এটা আছে রিভার, বিতে আছে পদ্মা, সিতে আছে গাল, ডিতে আছে পিপল। রিভার কি নদী নাম, রিভার মানে কি নদী, তারা এখানে কিন্তু নির্দিষ্ট করে কোনো নদী বোঝাচ্ছে না, অর্থাৎ পদ্মা, মেঘনা, যমুনা, কর্ণফুলী, কত যত নদী আছে সবগুলো নদীর সমষ্টিকে বোঝাচ্ছে, এই জন্য রিভার কি প্রপার নাউন হবে না।
অপশন সিতে আছে গার্ল। গার্ল মানে কি বালিকা, মেয়ে। এখানে যত মেয়ে আছে সব মেয়েকে বোঝাচ্ছে, তাহলে এর জন্য এটা হবে না। পিপল, পিপল মানে কি জনগণ, সমষ্টি বোঝাচ্ছে। তারপরে বিতে আছে পদ্মা। পদ্মা মানে কি একটা নদীর নাম, তাই না? পদ্মা কিসের নাম? একটা নদীর নাম। যেহেতু পদ্মা নির্দিষ্ট করে বোঝাচ্ছে, যেহেতু পদ্মা নির্দিষ্ট করে বোঝাচ্ছে, এই জন্য এই পদ্মাটা কি হবে? প্রপার নাউন হবে। ভালো করে দেখবেন ডিবার পদ্মা, তাহলে পদ্মার ডিবারের মধ্যেও কিন্তু পদ্মাও আছে, তাই না? তাহলে পদ্মা কি প্রপার নাউন। পুলিশ কার বাংলাদেশ ফ্যামিলি? পুলিশ কার বাংলাদেশ ফ্যামিলি? পুলিশ কার বাংলাদেশ, বাংলাদেশ দিতে আছে ফ্যামিলি। হুইচ অফ দ্য ফলোইং ইজ এ প্রপার নাউন? অর্থাৎ নিচে কোনটা প্রপার নাউন? অপশন এ আছে পুলিশ, বিতে আছে কার, সিতে আছে বাংলাদেশ, ডিতে আছে ফ্যামিলি, তারা। তাহলে পুলিশ কি? অর্থাৎ যত পুলিশ আছে সবগুলো সমষ্টিকে বোঝাচ্ছে, এই জন্য কি হবে? পুলিশ প্রপার নাউন হবে না। কার মানে যত কার আছে সব বোঝাচ্ছে। সিতে আছে বাংলাদেশ। বাংলাদেশ মানে কি একটা নির্দিষ্ট দেশের নাম, তা যেহেতু আমাদের দেশের নাম কি বাংলাদেশ, যেহেতু বাংলাদেশ নির্দিষ্ট একটা দেশের নাম, হচ্ছে বাংলাদেশ কি হবে? প্রপার নাউন হবে। ফ্যামিলি মানে কি? ফ্যামিলি মানে কি পরিবারের সদস্য, সবাইকে নিয়ে একটা ফ্যামিলি গঠিত হয়, তারা যাদের কি সমষ্টি নিয়ে, এই জন্য ফ্যামিলিকে প্রপার নাউন হবে না। তাহলে দেখুন প্রপার নাউন থেকে এই প্রশ্নগুলোর মতো যে কোনো চাকরি পরীক্ষায় এসেছিল, এবং এগুলো থেকে 100% কমন পাবে। উফ, এখনো অনেক প্রশ্ন আছে। হুইচ অফ দ্য ফলোইং নাউন ইজ নট প্রপার নাউন? হুইচ which of the following noun, which of the which of the following noun is not a proper noun? Is not a proper noun. Is not a proper noun. করিম মিনা গাল বাংলাদেশ। করিম, বিতে আছে মিনা, সিতে আছে গাল, ডিতে আছে বাংলাদেশ। Which of the which which of the following noun is not a proper noun? ঢাকা, সানডে, রহিম, দিতে আছে টিম। এক নম্বরে আছে হুইচ অফ দ্য ফলোইং নাউন ইজ নট এ প্রপার নাউন? অর্থাৎ নিচে কোনটা প্রপার নাউন নয়? হুইচ অফ দ্য ফলোইং নাউন ইজ নট এ প্রপার নাউন, অর্থাৎ নিচে কোনটা প্রপার নাউন নয়? অপশনে আছে করিম। করিমকে একটা নির্দিষ্ট ছেলের নাম, তারা করিম কৃষ্ণ নাম একটা নির্দিষ্ট ছেলের নাম, এই জন্য করিমকে প্রপার নাউন। মিনা, মিনা কি একটা নির্দিষ্ট মেয়ের নাম, তারা মিনা কি একটা নির্দিষ্ট মেয়ের নাম, তারা নির্দিষ্ট করে বোঝালে কি হবে? প্রপার নাউন হবে। দ্বিতীয় আছে বাংলাদেশ। বাংলাদেশ কি একটা নির্দিষ্ট দেশ নাম? আমাদের দেশের নাম কি বাংলাদেশ, যেহেতু একটা নির্দিষ্ট দেশ নাম, এটা বাংলাদেশ হবে না।
তাহলে সিতে আছে গাল, গাল মানে কি বাড়ি গাড়ি, এখানে একটা সমষ্টি বোঝাচ্ছে, যত নিয়ে আসো সবাইকে বোঝাচ্ছে, এই জন্য গাল কি হবে, কমন নাউন হবে, অর্থাৎ গাল প্রপার নাউন নয়। তারপরে প্রশ্ন হচ্ছে হুইচ অফ দ্য ফলোইং নাউন ইজ নট এ প্রপার নাউন। অপশন এ আছে ঢাকা। ঢাকা কি একটা নির্দিষ্ট স্থানের নাম, তারা ঢাকা যেহেতু একটা নির্দিষ্ট স্থানের নাম, এর জন্য ঢাকা কি প্রপার নাউন। তারপরে বিতে আছে সানডে। সানডে মানে কি রবিবার, তা সানডে মানে কি রবিবার, তা রবিবার এটা যেহেতু একটা নির্দিষ্ট দিনের নাম, যেন সানডে কি প্রপার নাউন। তারা তারপরে সিতে আছে রহিম। রহিম কি একটা নির্দিষ্ট ছেলের নাম, তাই না? যেমন আমার নাম বিদ্যুৎ, বিদ্যুৎ একটা নির্দিষ্ট ছেলের নাম। তো যখনই নির্দিষ্ট করে বোঝাবে তখন সেটা কি হবে, প্রপার নাউন হবে। এর জন্য অপশন সি হবে। অপশন ডি তে আছে টিম। টিম মানে কি দল, যেহেতু এটা দল, এটা নির্দিষ্ট করে বোঝাচ্ছে না, এই জন্য এটা প্রপার নাউন হবে না। তাহলে যেহেতু প্রশ্ন বলতে যে কোনটা প্রপার নাউন নয়, তাহলে টিমকে প্রপার নাউন নয়। হো, আচ্ছা পাঁচটা করে শেষ হতে পারে। What kind of noun is রবীন্দ্রনাথ? রবীন্দ্রনাথ। অপশন এ তে আছে কমন নাউন, বি তে আছে প্রপার নাউন, সি তে আছে ম্যাটেরিয়াল নাউন, ডি তে আছে অ্যাবস্ট্রাক্ট নাউন। What kind of noun is রবীন্দ্রনাথ? What kind of noun is রবীন্দ্রনাথ? রবীন্দ্রনাথকে একটা নির্দিষ্ট কবির নাম, তারা হয়তো একটা নির্দিষ্ট মানুষের নাম। রবীন্দ্রনাথ ঠাকুর একটা নির্দিষ্ট কবির নাম, অর্থাৎ একটা নির্দিষ্ট মানুষের নাম। তাহলে যেহেতু রবীন্দ্রনাথ একটা নির্দিষ্ট কবির নাম অথবা মানুষের নাম, এর জন্য রবীন্দ্রনাথকে প্রপার নাউন। ক্লিয়ার? রবীন্দ্রনাথ কি নাউন? প্রপার নাউন। তারপরে কি আছে বাংলাদেশ। ঢাকা রহিম। বাংলাদেশ। What kind of noun is বাংলাদেশ? বাংলাদেশ কোন নাউন? What kind of noun is বাংলাদেশ? বাংলাদেশ কোন নাউন? বাংলাদেশ মানে কি একটা নির্দিষ্ট দেশের নাম, কারণ আমাদের দেশের নাম কি বাংলাদেশ। যেহেতু বাংলাদেশ একটা নির্দিষ্ট দেশের নাম, অর্থাৎ যখন কোনো কিছু নির্দিষ্ট করে বোঝাবে তখন সেটা কি হবে, প্রপার নাউন হবে। মাথায় রাখবেন, নির্দিষ্ট করে বোঝালে প্রপার নাউন, নির্দিষ্ট করে বোঝালে কি নাউন, প্রপার নাউন। তারপরে রহিম। রহিম। What kind of noun is রহিম? রহিম কোন নাউন? What kind of noun is রহিম? What kind of noun is রহিম? রহিম যখন নাম, রহিম যেহেতু একটা নির্দিষ্ট ছেলের নাম, তারা রহিম কিছু নাম একটা নির্দিষ্ট ছেলের নাম, যেহেতু নির্দিষ্ট করে বুঝেছে এই জন্য এটা কি হবে, প্রপার নাউন হবে। অর্থাৎ যখন কোনো কিছু নির্দিষ্ট করে বোঝাবে তখন সেটা কি হবে, প্রপার নাউন হবে। আর আর দুটা আছে, 27 জানুয়ারি। স্যাটারডে। What kind of noun is Saturday? What kind of noun is Saturday? অর্থাৎ স্যাটারডে কোন নাউন? স্যাটারডে মানে কি শনিবার। সাউন্ড মানে বন্ধ হয়ে যাচ্ছে।
তাহলে হোয়াট কাইন্ড অফ নাউন ইজ জানুয়ারি? তাহলে জানুয়ারিটা কোন নাউন? জানুয়ারি মানে কি একটা নির্দিষ্ট মাসের নাম, তা না? যেহেতু জানুয়ারি একটা নির্দিষ্ট মাসের নাম, এই জন্য জানুয়ারিটা কি হবে? প্রপার নাউন হবে। অর্থাৎ কোনো কিছু নির্দিষ্ট করে বোঝালে কি হবে? কোনো কিছু নির্দিষ্ট করে বোঝালে কি হবে? সেটা প্রপার নাউন হবে। যেহেতু জানুয়ারি একটা নির্দিষ্ট মাসের নাম, অর্থাৎ নির্দিষ্ট করে বোঝাচ্ছে, এই জন্য জানুয়ারিটা কি হবে? প্রপার নাউন হবে। তো আজকে ক্লাসটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত কে কে ছিলেন? তাহলে প্রথমে আমরা ছন্দ ছন্দ পার্ট অফ শিখলাম। তারপরে নাউনের প্রপার নাউনের 14 গোষ্ঠী উদ্ধার করে ছাড়লাম। আমি আশা করি আজকের পর থেকে প্রপার নাউনে আপনাদের ভবিষ্যতে আর কোনোদিন সমস্যা হবে না। যে কোনো চাকরি পরীক্ষায় যদি প্রপার নাউন থেকে প্রশ্ন আসে, তাহলে নিশ্চিত 3-4 মার্ক কমন পাবেন ইনশাআল্লাহ। তো যে কয়টা প্রপার নাউন থেকে প্রশ্ন আসবে, সে কয় নাম্বারে পাবেন। অর্থাৎ আজকের পর থেকে প্রপার নাউন নিয়ে আপনি ক্লাসে আপনার ছাত্রছাত্রীদের কাছে যে কোনো জায়গা প্রপার নাউন থেকে 100% ভালো লেকচার মারতে পারবেন। আমি আশা করি যে আপনার এই লেকচার অথবা প্রপার নাউনের ক্লাস সবাই মনোযোগ সহকারে করবে। তো যারা বর্তমানে লাইভের সঙ্গে যুক্ত আছেন, অর্থাৎ যারা বর্তমানে লাইভ ক্লাসটি করতেছেন, তাদের মধ্যে এমন কেউ আছেন যে আজকে ক্লাসটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত অত্যন্ত মনোযোগ সহকারে করেছেন? আজকের ক্লাসটা এমন কেউ আছেন যে একবার শুরু থেকে শেষ পর্যন্ত অত্যন্ত মনোযোগ সহকারে করেছেন? হ্যাঁ, কুসপি বিকাশে পাঠায় দিয়ে আমাকে এই নাম্বারে মেসেজ করবেন, অথবা এই পেজে মেসেজ করুন, তাহলেই হয়ে যাবে। আমি আমি প্রতিটা আমি প্রতিটা ক্লাসে আপনাদের এইভাবে বুঝাবো। আমার ক্লাস যদি আপনাদের ভালো লাগে, তাহলে আমি আবার ফিরে ক্লাস নিতে আসবো আগামীকাল। আর যদি আর যদি ক্লাস ভালো না লাগে, তাহলে আর ক্লাস নেব না। আমি আশা করি আমি অনেক পরিশ্রম করে আপনাদের জন্য এই ক্লাস করে নিয়েছি, যে বিগত চাকরি পরীক্ষা 30 বছর থেকে প্রপার নাউন থেকে যা যা আছে সব আমি খুঁটিনাটি খুঁজে বের করে আপনাদের কাছে একত্র করে আপনাদের অ্যানালাইসিস করে দিলাম। আমি এরপরেও আশা করি যে প্রপার নাউন নিয়ে আপনাদের সমস্যা হবে না। তো শুনুন, আপ- তো আমার ক্লাসকে আজকে আপনাদের কাছে সত্যি ভালো লাগছে? হ্যাঁ, ক্লাসগুলোকে আপনারা ভালোভাবে বুঝতে পারছেন? আচ্ছা, এতক্ষণ তো ক্লাসে ছিলেন, আর 2টা মিনিট অপেক্ষা করুন, দেখুন হয়তো আপনার জীবনটা আমার সাথে বদলে যেতে পারে। আচ্ছা, আমাদের ফ্রি কোর্সের পাশাপাশি মূলত বেসিক ইংলিশ গ্রামার কোর্সে ভর্তি চলতেছে। বেসিক ইংলিশ গ্রামার কোর্সে ভর্তি চলতেছে। তো শুনুন, আমাদের এই ফ্রি কোর্সের পাশাপাশি বেসিক ইংলিশ গ্রামার কোর্সে ভর্তি চলতেছে। সেখানে মূলত আপনারা 7টা লাইভ ক্লাস করতে পারবেন। 7টা লাইভ ক্লাস করতে পারবেন। আবার 30 প্লাস পরীক্ষা দিতে পারবেন। প্রতিটা পরীক্ষা গুগল ফর্মে দিতে পারবেন, সমস্যা নাই। আবার লেকচার শিট পাবেন। এই যে ক্লাসগুলো করাচ্ছে না, এই ক্লাসগুলো লেকচার শিট পাবেন। আবার ক্লাসগুলো আর জীবন রেকর্ড সুবিধা পাবেন। ক্লাসগুলো আমি আপনাদের পিডিএফ আকারে দিয়ে দেব। আবার গাইডলাইন পাবেন। অর্থাৎ এই কোর্স করার পরে আপনাকে ইংরেজিতে একদম জিরো থেকে
টপার বানেন ছেলে হতে বল ইনশাল্লাহ। তো অনেক মধ্যবিত্ত আছেন যারা মতো টাকার জন্য প্রথমে 100 জনের জন্য কোর্স ফি 410 টাকা। যারা ভর্তি হতে চাচ্ছেন তারা দেরি না করে এখনই এই মুহূর্তে এই নাম্বার বিকাশ অথবা নগদ সেন্ড মানি 410 টাকা করে বিকাশ অথবা নগদ 410 টাকা সেন্ড মানি করে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন, অথবা যে পেজে লাইভ ক্লাসটি করতেছেন, যে বিদ্যুৎ ছাড়া লাইভ ক্লাসটি করতেছেন, এই পেজে একটা মেসেজ কর, তাহলে আপনাকে আমি সেক্রেট গ্রুপে যুক্ত করে দেব। তো শুনুন, যা যাদের স্বপ্ন আছে যে 2025 সালের মধ্যে যে কোনো চাকরির পরীক্ষাতে টেকা আহ, অথবা ইংরেজিতে একদম 0 থেকে টপার হওয়া, তো তারা এই কোর্সে দ্রুত ভর্তি হতে চান। আমি কথা দিচ্ছি এই কোর্সে ভর্তি হলে আপনি বিসিএস, প্রাইমারি, নিবন্ধন, খাদ্য অধিদপ্তর, ভূমি অধিদপ্তর, ইউনিয়ন সমাজকর্মী, এটিও, তারপরে নন ক্যাডার ব্যাংক সহ সকল চাকরির প্রস্তুতি কভার করতে পারবেন। এবং এই কোর্স করার পরে আপনি বাসায় টিউশনি করে মাসে লাখ লাখ টাকা ইনকাম করতে পারবেন শুধুমাত্র এই একটা সাবজেক্ট পড়ে। আবার কোচিং করাতে পারবেন, টিউশন করাতে পারবেন, আবার প্রাইভেট স্কুল করে চাকরি করতে পারবেন, আবার যদি সরকারি চাকরিও হয় তাহলে আপনি এই ইংরেজি থেকে আপনার সারা জীবন জানা যাবে। ইংরেজিতে কথা বলতে পারবেন, সমস্যা নাই। গ্রামার একদম বেসিক একবারে ক্লিয়ার হয়ে যাবে। তো আমি কথা দিচ্ছি যে কোর্স করার পরে যে ইংরেজি একদম 0 থেকে আর কোনো সমস্যা থাকবে না। ইংরেজিতে যে আপনাদের ভয়টা ছিল, আমার আশা করি আজকে ক্লাস করে আর ভয় নাই। যে এরকম আজকে আমি প্রপার না 14 গোষ্ঠী ক্লিয়ার করে দিলাম, 1.5 ঘন্টা ধরে ক্লাস নিয়েছি। হ্যাঁ, তো ঠিকই পেট ব্যথা সব ক্লাসে এরকম তথ্যবহুল হবে। প্রতিটা ক্লাসে ভেঙ্গে ভেঙ্গে হাতে করে বুঝাই দেবো। যদিও শেষ টাইমে এসে দ্রুত করে দিলাম, কারণ আমাদের 9টা পেট ব্যাচে ক্লাস আছে, এর জন্য শেষ টাইমে এসে একটু দ্রুত করে দিলাম। তো যাই হোক, আগামীকাল থেকে ইনশাআল্লাহ আরো ভালোভাবে বুঝা দেবো। তো অনেক মধ্যবিত্ত ভাই বোন আছেন যারা মতো টাকার সমস্যার কারণে কোর্সে ভর্তি হতে পারে না। আবার অনেক কোর্সে মূলত অনেক 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 টাকা কোর্স ফি চায়। তাই আমি আপনাদের কথা বিবেচনা করে পেড ক্লাস খুব দ্রুত শুরু হবে। মানে এই কোর্সে ভর্তি হলে পেড ক্লাস শুরু হবে। তো দেখুন, অনেক মধ্যবিত্ত ভাই বোন আছে যার মতো বেশি টাকার কারণে কোনো কোর্সে ভর্তি হতেও পারে না। তাদের কথা চিন্তা ভাবনা করে এই 60টা ক্লাসের কোর্স ফি মাত্র 100 জনের জন্য। প্রথমে 100 জনের জন্য মাত্র 410 টাকা রাখলাম। এরপরে কোর্স ফি হবে আপনার কাছে 650 টাকা। এরপরে 650 টাকা হবে একদম ফিক্স। আর এখন প্রথমে 100 জনের জন্য 410 টাকা ফিক্স। মাথায় রাখবেন, দেরি করলে আপনার কাছে কোর্স ফি বেড়ে যাবে। যদি আজকে 100 জন হয়ে যায় তাহলে আপনাকে আগামীকাল 650 টাকা দিয়ে ভর্তি হতে হবে। তার যেহেতু এখনো অনেক রাত। আরে এটাই তো পেজ উপরে আছে। তো শুনো, যা মূলত যেহেতু এখন অনেক রাত হয়ে গেছে, যে সকল ভাই বোন আছে যাদের বাসায় গ্রামে এখন বিকাশ চাইতে পারবে না, তারা আমাকে হোয়াটসঅ্যাপে অথবা পেজে মেসেজ করে রাখুন, তাহলে ক্লাস শেষে আমি আপনার জন্য সিটটা রেখে দেবো। তো আজকে ক্লাসটা এখান থেকে শেষ। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। ইনশাল্লাহ আগামীকাল ঠিক সন্ধ্যা 7টায় ক্লাসে দেখা হবে। আগামীকাল ক্লাসের জন্য আপনারা প্রস্তুত? আমি কোথা থেকে কুস্তে আপনার জীবনের ইংরেজিতে একদম সেরা কোচ হবে ইনশাআল্লাহ। সবকিছু সবকিছু একদম ভালোভাবে অ্যানালাইসিস করে দেবো। যাই হোক, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আজকের মতো এখান থেকে শেষ। আসসালামু আলাইকুম।